তুমি ফুল নিয়ে দাঁড়িয়ে আছো? এঁকেছিস? দেখা জগন্নাথ প্রভুকে এঁকেছিস যে। জয় জগন্নাথ। আজকের এই অত্যন্ত বিশেষ ব্লগে আমি শেয়ার করব আমাদের রথযাত্রা উদযাপনের গল্প, আর তার সাথে থাকবে জগন্নাথ প্রভুর অদ্ভুত একটি লীলা। আচ্ছা বলুন তো, রথের চাকা একবার পূর্ণ প্রদক্ষিণ হতে কতক্ষণ সময় লাগে? আমাদের জন্য এই সময়টা হলো দীর্ঘ 50 বছর। আর নিঃসন্দেহেই এই রথেরও রথী হলেন স্বয়ং জগন্নাথ প্রভু। কি মাথামুন্ডু কিছুই বুঝলেন না তো? চলুন তবে শুরু থেকে শুরু করা যাক। ইনি হলেন রাখাল চন্দ্র সাহা, সম্পর্কে আমার দাদু। আমার দাদু ছিলেন স্বয়ং বিশ্বকর্মার বরপুত্র। যে কোনো জিনিস তিনি অনায়াসেই সারিয়ে ফেলতে পারতেন। অ্যান্টিক ঘড়ির ব্যাপারেও আমার দাদু ছিলেন বিশেষ শৌখিন। তার কালেকশনে বেশ কিছু পকেট ওয়াচ, গ্রামাফোন, সিনথেসাইজার, হারমোনিয়াম ইত্যাদি কতই না জিনিস ছিল। এরকমই শৌখিন আমার দাদুর কাছে আমার বড় মামা 1970-এর দশকে আবদার করেছিল রথ টানার। আমার দাদু সেই আবদার রাখার জন্য বেশ বড় সাইজেরই একটা রথ নির্মাণ করিয়েছিলেন। আমাদের পরিবারে এইভাবেই সেই 1970-এর দশক থেকে শুরু হয়েছিল রথ টানা। এই রথযাত্রা উৎসবের প্রধান কাণ্ডারি ছিলেন আমার দাদু আর তার বন্ধু সুব্রত দাস। সুব্রত দাদুদের বাড়িতেই কিন্তু জগন্নাথ প্রভুরাও নিত্য সেবা পান, আর সেখানেই তেনারা সারা বছর পূজিত হন। এই ছবিটা তোলা হয়েছিল সুব্রত দাদুদের বাড়িতে রথের দিন পুজোর সময়। পুজোর পরে এখান থেকেই জগন্নাথ প্রভুরা বের হতেন রথে চেপে। আর যার হাতে জগন্নাথ প্রভুদের দেখছেন উনি হলো সুব্রত দাদুর মা। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন উনি কিন্তু রথের দোতলায় দাঁড়িয়ে রয়েছেন। আমার মায়ের কাছে শোনা এই রথটি এতটাই বড় ছিল যে একজন পুরোহিত মশাই এই রথে বসে জগন্নাথ প্রভুদের পুজো করতেন, আর তাছাড়াও বেশ কিছু কচিকাচাও থাকতো তার সাথে। এরপরে 1982 সালে সুব্রত দাদুকে কাজের সূত্রে পাড়ি দিতে হলো সেই সুদূর আন্দামানে। এরপর যথারীতি কালের নিয়মে প্রধান দুজন উদ্যোক্তার মধ্যে যখন একজনকে কর্মসূত্রে দূরে যেতে হলো, তখন আমার দাদুর পক্ষেও সম্ভব হলো না সেই রথকে প্রত্যেক বছর বার করার। অবশেষে সেই সুবিশাল রথটির ঠাঁই হয়েছিল আমারই দাদুর এক বন্ধুর কারখানাতে। কালের নিয়মে সেই রথটির কথা যেন সবাই ভুলেই গেল। সময়ের চাকা ঘুরে এখন আমরা এসে গেছি আবার 1990 সালে। এতক্ষণ ধরে এত যত্ন করে যেই রথটাকে আমরা সাজাচ্ছি সেটি কিন্তু তৈরি হয়েছিল সেই 1990 সালে। সুব্রত দাদু আর তার ভাইরাই এই রথটি তৈরি করিয়েছিলেন। কিন্তু 1995 সালে যখন সুব্রত দাদুদের মায়ের প্রয়াণ ঘটে, তারপর থেকে কিন্তু ওনারাও এই রথ বার করা বন্ধ করে দেন। এরপর 2025 সালে যখন আমরা পুরী যাই, তখন জগন্নাথ প্রভুদের অসীম কৃপাতে ওনারা আমাদের সঙ্গে আসেন। তখন থেকেই আমাদের মনে আবার ইচ্ছা জাগে প্রভুদের রথযাত্রা উদযাপন করার। আমরাও প্রভুদের জন্য একটা সুন্দর রথের সন্ধানে ছিলাম। এমন সময় আমার মায়ের মনে পড়ে এই রথটির কথা। সুব্রত দাদু এবং তার ভাই বিরাজ কুমার দাস, তাদেরকে বলা মাত্রই তারা তো এক পায়ে রাজি। কিন্তু চিন্তার বিষয় হলো যে দাদুরা এখন থাকে অন্য বাড়িতে, আর পুরনো বাড়িতেই রাখা রয়েছে এই রথটি। কাজেই বহুকালের অযত্নে রথটির যে এখন কী অবস্থা সেটিই ছিল ভাববার বিষয়। কিন্তু আশ্চর্যজনকভাবে বিরাজ দাদুর প্রায় 1000-2000 জ্যোতিষচর্চার বই উইপোকাতে নষ্ট করে দিল রথটি কিন্তু ছিল একদম ঠিক অবস্থাতে। আমরাও খুব খুশি হয়ে গেলাম যে অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের জগন্নাথ প্রভুদের জন্য রথ পাওয়া গেছে। ঠিক যেমন চাঁদেও কিছু দাগ থাকে, তেমনই এই রথটির মধ্যেও একটা অংশ শুধু মিসিং ছিল। রথের সেকেন্ড ফ্লোরে একটা গম্বুজ শুধু মিসিং ছিল, যেটি কিন্তু খুঁজে পাওয়া গেল না। আর আমরা ভাবলাম তাতে কী বা হয়েছে, একটা অংশ নাই বা পাওয়া গেল, বাকি রথ তো পুরো অক্ষত রয়েছে। ধুয়ে মুছে এই রথটি যখন আমার মেজো মামা আমাদের কাছে পাঠালো, তখন দেখলাম ও মা, কোথায় কোনো অংশ মিসিং, সব কিছুই তো পরিপাটি রয়েছে। মামাকে জিজ্ঞেস করাতে মামা হেসে বলল যেই অংশটা মিসিং ছিল সেটার সন্ধান দিয়েছে আমার দাদু। শুরুতেই বললাম আমার দাদুর খুব ঘড়ির শখ ছিল। তেমনই একটা দেয়াল ঘড়ি ছিল আমার দাদুর খুবই প্রিয়। সেই ঘড়িতেই লাগাবেন বলে একটি গম্বুজ দাদু খুব সাবধানে রেখে দিয়েছিলেন তারই আলমারিতে। দৈবক্রমে সেই অংশটি আমার মেজো মামার চোখে পড়ে রথের আগে। একটা ধাঁধা, যেটা কিনা বিগত কত দশক ধরে অসম্পূর্ণ রয়েছে, তার শেষ টুকরোটা অবশেষে পাওয়া গেল। যেই রথ আমার দাদু 1970-এর দশকে শুরু করেছিলেন, সেটি কিনা আবার ঘুরে ফিরে 2026-এ রাস্তায় নামতে চলেছে। আমার দাদু প্রয়াত হয়েছেন 2006 সালে। দীর্ঘ 20টা বছর কেটে গেছে তারপরে।
আজ যখন আমরা আবার 2026-এ নতুন করে রথ বার করছি, তখন সেই রথেও কি না শেষ টুকরোটা বানিয়েছেন আমার দাদু নিজে। আপনাদের শুরুতেই বললাম না, রথের চাকার পূর্ণ প্রদক্ষিণ, সেই প্রদক্ষিণ করে অবশেষে আমরা একই জায়গায় এসে দাঁড়িয়েছি। এবার আপনাদেরকে ধাঁধার শেষ টুকরোটা নিজের চোখে দেখাই। এই হলো আমার দাদুর সেই প্রিয় ঘড়িটি, যার একটি গম্বুজকে দাদু অতি যত্নে রেখে দিয়েছিলেন। খুব ভালো করে খেয়াল করলে দেখবেন, এই যে গম্বুজটি দেখছেন, এটি কিন্তু সেই ঘড়ির অংশ। এটি হলো আমাদের ধাঁধার শেষ অংশটি, যেটি লাগানোতে সম্পূর্ণ হয়েছে আমাদের জগন্নাথ প্রভুর রথ। চলুন, ইতিমধ্যেই কিন্তু আমাদের রথও সেজে উঠেছে। এবার শুধু অপেক্ষা প্রভুদের মধ্যে বিরাজমান হওয়ার। প্রভুরাও সুন্দর করে সেজে এখন বসে রয়েছেন আসনে। পুরীতে প্রভুদের 56 রকমের ভোগ নিবেদন করা হয়, তার মধ্যেই প্রভুদের সবচেয়ে প্রিয় হলো কর্মাবাই খিচুড়ি। কতই না রাজকীয় ব্যঞ্জন নিবেদন করা হয় প্রভুদেরকে, অথচ প্রভুদের সবচেয়ে প্রিয় কিনা সবচেয়ে সরল এই রান্নাটি। এর দিয়েই বোঝা যায় যে প্রভুদেরকে পাওয়াও কিন্তু খুবই সহজ। সহজ সরল ভালোবাসা তার প্রতি, ব্যাস এইটুকুই লাগে তাদেরকে পেতে গেলে। পুজো শেষ হলে ভোগ নিবেদনের পরে সামান্য কিছুক্ষণ প্রভুদেরকে বিশ্রাম দেওয়া হলো। এরপর বিকেলবেলা বেরোবো আমরা প্রভুদেরকে রথে নিয়ে। ঘড়িতে সময় যখন প্রায় 5:30-6টা, ওই সময় আমরা বেরোলাম রথ নিয়ে। প্রথমেই প্রভুদের সুসজ্জিত রথটিকে আমরা নিচে নিয়ে গিয়ে রাখলাম, তারপরে একে একে প্রভুরা এসে বিরাজমান হবেন তাতে। রথ বার করার আগে আমার মনে একটা সামান্য হলেও ভয় কাজ করছিল। রথের উদ্যোগ তো নিয়েছি, কিন্তু বেশ কিছু লোকবলেরও যে দরকার হবে এই রথ পার করতে। কিন্তু সত্যি বলতে কি, যখন শুরু করলাম আমরা, তখন দেখলাম একে একে হেল্পিং হ্যান্ডরা নিজেরাই এসে নিজেদের দায়িত্ব গুছিয়ে নিল। এটাই হয়তো প্রভুদের ইচ্ছা এবং প্রভুদের আশীর্বাদও। পুরীর মতোই আমরাও কিন্তু প্রথমেই বলভদ্র প্রভুকে নিয়ে আসলাম রথে বিরাজমান করার জন্য। জগন্নাথ প্রভুর রথযাত্রা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে হয়, তার জন্য সবার আগে বড়দাদা গিয়ে নিজে দায়িত্ব নেবেন এবং বসবেন রথে। তিনি হলেন পরম ব্রহ্ম, জগন্নাথ প্রভুর দাদা, অর্থাৎ তার আধার। এখন আমাদের সামনে যাকে দেখছেন, যিনি আমাদের সব নিয়ম বুঝিয়ে দিচ্ছেন, ইনি হলেন বিরাজ দাদু। বললাম না, যে যার দায়িত্ব নিজেরাই নিয়ে নিয়েছিলেন। রথ নিচে রেখেছি আর অমনি দেখি দাদুরাও এসে পৌঁছেছেন। যেহেতু দাদুদের বাড়িতে অনেক বছর ধরেই জগন্নাথ প্রভুরা বিরাজিত, সেহেতু সমস্ত নিয়ম কিন্তু তাদের নখদর্পণে। ইতিমধ্যে দেখলাম পাড়ার বেশ কিছু কচিকাচাও চলে এসেছে রথ টানবে বলে। আমার মনের সমস্ত দ্বিধা কাটিয়ে দিয়েছেন জগন্নাথ প্রভু, যাকে তার যখন দরকার ঠিক সময়ে তিনি ডেকে নেন। বড়দাদার পরে এবার সুভদ্রা মহারানী চড়েছেন রথে। দেবী সুভদ্রা হলেন মা ভুবনেশ্বরীর রূপ। আসলেই তিনি হলেন প্রকৃতি স্বরূপা। তিনি দ্বিভুজা, আবার কখনো সহস্রভুজা, যে কোনো রূপেই তিনি বিরাজিত হতে পারেন। তাই তো তাকে কেবলমাত্র 2টি বাহু দিয়ে তার এই অসীম শক্তিকে কোনো সীমার মধ্যে বাঁধার চেষ্টা করা হয়নি। আসলে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, তাদের যে এই রূপ, তার মধ্যে যে কেবল একটি আধ্যাত্মিক দর্শন রয়েছে তা নয়, রয়েছে একটি গভীর সামাজিক দর্শন। ঠিক যেমন প্রকৃতি স্বরূপা আদ্যাশক্তি দেবী সুভদ্রা আগলে রেখেছেন তার 2 ভাইকে, তেমনই ভূমিকা কিন্তু দেখা যায় পরিবারে বড় দিদি বা ছোট বোনটির। যখন ঝড় হয় দেখবেন উঁচু গাছগুলি কিন্তু ঝড়ের দাপট অনেক বেশি সহ্য করে, তেমনই পরিবারের যিনি বড় দিদি বা দাদা হন, তারা কিন্তু অনেক বেশি সহ্য করেন, সব কিছুর থেকে আড়াল করে রাখেন ছোটদেরকে। আর মায়ের পর যদি কেউ নিঃস্বার্থভাবে তার ছোট সন্তানতুল্য ভাই বোনেদের মঙ্গল কামনা করেন, তিনি কিন্তু হলেন সংসারের এই বড় দিদি অথবা বোন, যিনি হলেন দেবী সুভদ্রারই আরেক রূপ। জগন্নাথ প্রভুদের এই স্বরূপের মধ্যে এই গভীর পারিবারিক সমীকরণও কিন্তু আপনারা খুঁজে পাবেন। ইতিমধ্যে যখন আমরা প্রভুদের নিয়ে নিচে পৌঁছালাম, দেখলাম নিচে তো একটা রথের মেলাই বসে গেছে। পাড়ার সব কচিকাচারাও তাদের ছোট ছোট রথ নিয়ে হাজির হয়েছে সেখানে। আজ দীর্ঘ 50 বছর পর আবার ঘুরবে আমাদের রথের চাকা, আবার নামবে আমাদের রথ রাস্তায়। আমাদের পাড়ার এই কচিকাচাদের এত উৎসাহ রথ টানার জন্য, তা দেখে আমার মনটা যেন একদম আনন্দে ভরে উঠছিল। আমার মাও তার পায়ে ব্যথাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে প্রভুদের এই শোভাযাত্রায় অংশ নিল। এগিয়ে চলল আমাদের জগন্নাথ প্রভুর রথ, গড়গড়িয়ে চলল রাস্তা দিয়ে। প্রভুদের পুরো যাত্রাতেই কিন্তু বিরাজ দাদু পরম স্নেহে আগলে রেখেছিলেন রথটিকে, যাতে প্রভুদের কোনো কষ্ট না হয়। আমার মায়ের মুখেও একটা শিশুসুলভ হাসি দেখতে পাচ্ছিলাম। বারবারই মা বলছিল, মনে হচ্ছে যেন আবার সেই 50 বছর আগের সময়টা ফিরে পেয়েছি।
বাচ্চাদের সাথে সাথে বেশ কিছু পাড়ার আঙ্কেল আন্টিরাও কিন্তু যোগ দিয়েছিল আমাদের এই শোভাযাত্রাতে। সামনে থেকে কোনো গাড়ি আসতে থাকলে তারা নিজে থেকেই কিন্তু সেই সমস্ত ভিড় ম্যানেজ করছিল। এইভাবেই যে যার দায়িত্ব নিজে থেকেই তার কাঁধে নিয়ে নিয়েছিল। শুধু যে আমাদের চেনা মানুষেরাই আসছিল তা কিন্তু নয়, বহু অচেনা মানুষরাও কিন্তু আসছিলেন প্রভুর রথের দড়ি একবার ধরবেন বলে। চারিদিকে শুধু শোনা যাচ্ছিল জয় জগন্নাথের ধ্বনি। দেখুন রথে কি সুন্দর হাসি হাসি মুখ করে বসে রয়েছেন তারা। ভক্তরা যদি তার কাছে নাও আসতে পারেন, উনি নিজেই বেরিয়ে আসেন রথে করে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। আবার আমাদের পাড়ার ছোট্ট অনন্যা সুন্দর একটি নাচও পরিবেশন করলো প্রভুদের জন্য। জগন্নাথ চকানন তু না সম্ভালে তো হামে কন সম্ভালে। বড়ই মধুর এই ভজনটি, তাই নয় কি? প্রভুদের সেবায় যে যাই নিবেদন করুক না কেন, প্রভুরা কিন্তু হাসি মুখে সেটা গ্রহণ করেন। সে তার জন্য করা নাচই হোক বা তার জন্য বানানো ভোগই হোক। বেশ খানিকক্ষণ অনন্যার নাচ দেখার পর এবার প্রভুদের রথ আবার এগিয়ে চলল। দেখতে দেখতে প্রভুদের রথ এখন চলে এসেছে আমাদের অতি প্রিয় অপর্ণা জেঠির বাড়ির সামনে। জেঠিও অধীর চিত্তে অপেক্ষা করছিলেন প্রভুদের রথ টানবেন বলে। এই জন্যই তো জগন্নাথ প্রভুকে বলা হয় সবচেয়ে দয়াময়, সবচেয়ে কৃপাময় প্রভু। যদি কোনো ভক্ত কোনো কারণে তার কাছে নাও যেতে পারে, প্রভু স্বয়ং চলে আসেন তাদের কাছে। জেঠির রথ টানা হলে আমরা আবার এগিয়ে চললাম। ঠিক হলো এবার আরও কিছুটা ঘুরে আমরা যাব বড় রাস্তাতে। দেখতেই পাচ্ছেন বাচ্চারা কতটা উৎসাহিত, তাই তারা এত তাড়াতাড়ি তো বাড়িতে ফেরার নয়। আর সত্যি বলতে কি, আমার তো মনে হচ্ছিল প্রভুরাও এতটাই আনন্দ পেয়েছেন যে তারাও কিন্তু এত তাড়াতাড়ি এত সহজে বাড়িতে ফিরছেন না। সেই মতো এগিয়ে চললাম আমরা এবার বড় রাস্তার দিকে। আচ্ছা, আপনারা কি জানতেন কথিত আছে যে আগে পুরীর শ্রী মন্দির এবং গুন্ডিচা মন্দিরের মাঝখান দিয়ে বয়ে চলত আস্ত একটা নদী, যার নাম ছিল মালিনী। এরপর জগন্নাথ প্রভুর ইচ্ছাতেই তার রথযাত্রাকে সুগম করার জন্য তার ভক্তরা বালি দিয়ে ভরে দেন সেই নদীকে। আজও এই জায়গাটি শ্রদ্ধা বালি নামে বিখ্যাত এবং প্রভুদের গুন্ডিচা মন্দির যাত্রার সময় প্রভুরা এখানেই বিশ্রাম করেন। পরে কিন্তু আইআইটি খড়গপুরের স্যাটেলাইট সার্ভেতেও দেখা গেছে এই জায়গাটি 128 মিটার চওড়া একটি নদীর বর্তমান ছিল। যাওয়ার পথে বেশ অনেকেই আসছিলেন প্রভুদের দর্শন করতে। তাদেরকে দর্শন দেওয়ার জন্যই তো প্রভু আজকে রাস্তায় বেরিয়ে এসেছেন। ইতিমধ্যে মীনাক্ষী জেঠিমার ফোন আসলো যে জেঠিমাও আসছেন প্রভুদের দর্শন করতে। আবার রথ ঘুরালাম তার বাড়ির দিকে, গিয়ে দেখি জেঠিমা ফুল হাতে অপেক্ষা করছেন প্রভুদের জন্য। এত সুন্দরভাবে ফুল হাতে যখন প্রভুদের জন্য অপেক্ষা করছেন, তখন প্রভুরা না এসে কি করে পারে বলুন? জেঠিমা প্রথমেই পুরো রথে খুঁজে বার করলেন জগন্নাথ প্রভু কোথায় রয়েছেন, তারপর তার হাতেই নিবেদন করলেন তার আনা এই ফুলটি। প্রিয় সখীর হাত থেকে ফুল পেয়ে জগন্নাথ প্রভু নিশ্চয়ই বড়ই খুশি হয়েছেন, তাই তো তিনি আবার রাস্তা ঘুরিয়ে এখানে এসছেন। এবার আমরা আবার এগিয়ে চললাম বাড়ির পথে। প্রভুদেরকে নিয়ে যেতে হবে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। ফেরার পথেও প্রভুরা কিন্তু যাকে যাকে ইচ্ছা হয়েছে সবাইকে তার দর্শন অবশ্যই দিয়েছেন। বাড়ি ফিরে ছোট্ট পীয়ূষ তার আঁকা খুব সুন্দর জগন্নাথ প্রভুর একটি ছবি দেখালো, প্রভুদেরকে সেটাও নিবেদন করা হলো। এরপর বিরাজ দাদু আরতি সেরে ভোগ লাগালেন প্রভুদেরকে। এখন রথের থেকেই প্রভুরা যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচাতে। একে একে বিরাজ দাদুর ইনস্ট্রাকশন মতো আমরা সবাই আরতি করলাম প্রভুদের। আমরা অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ প্রভুর মাসির বাড়ি অ্যাকচুয়ালিতে আমরা বানাবো হচ্ছে আমাদের মামা বাড়িতে। যেহেতু সেই 1970-এর দশকে আমার দাদুই প্রথমে রথের সূচনা করেছিলেন, তাই তার বাসস্থান যেখানে সেখানেই তো হওয়া উচিত গুন্ডিচা মন্দির, তাই নয় কি? আচ্ছা, আপনারা কি জানেন গুন্ডিচা মন্দির হলো আসলেই জগন্নাথ প্রভুদের জন্মস্থান। ওখানেই বিশ্বকর্মা এসে তৈরি করেছিলেন ভগবানদের এই মূর্তি। তাই সেই অর্থেই আমার মামা বাড়ি হওয়া উচিত জগন্নাথ প্রভুদের মাসির বাড়ি। প্রভুদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার আমরা চললাম তাই মামা বাড়ির পথে। আজ যদি আমার দাদু দিদা এই ইহলোকে থাকতেন, তাহলে তাদের মুখের হাসিটি আজকে নিজের চোখেই আমরা দেখতে পারতাম। দেখতে না পেলেও আমরা তা অনুভব অবশ্যই করতে পারছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে উল্টো রথে। আর একটা মজার বিষয় কি জানেন, গুন্ডিচা মন্দির থেকে শ্রী মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার। আমাদের বাড়ি থেকেও মামা বাড়ির দূরত্ব কিন্তু তাই।